সরকারি সাফল্যে নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। অন্যায়কারীদের অপরাধী হিসেবেই বিবেচনা নির্দেশ। হামির উপসর্গে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদ সামনে রেখে শুরু হলো টিসিবির ট্রাক সেল কার্যক্রম। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার বললেন বাণিজ্যমন্ত্রী। আমন্ত্রণ নিউজ 9-এ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। সাথে রয়েছে ফেরদৌসী আহমেদ। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে ধরা হয়। পুলিশ সফল হলে সরকার সফল হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক একটি বাংলাদেশ করতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। সকল পদেই কাজ করার পেশাদারী। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অফিসারবৃন্দ, আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ করতে চাই। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো সরকারের সফলতার জন্য পুলিশ প্রশাসনের বিকল্প নেই। সকল উপস্থিতিবৃন্দ, অফিসারবৃন্দ, দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে। বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়প্রণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যে মব সংস্কৃতি দেখা দিয়েছে, পুলিশের উপর জনগণের আস্থা ফিরলে সেই সংকট দূর হবে বলেও জানান সরকার প্রধান। মব ভায়োলেন্স এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়, যা মাত্র আমি উল্লেখ করছি। আপনারা গত ১.৫-২ বছরের মধ্যে, ১.৫ বছরের, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। রাজনৈতিক পরিচয় নয়, দুর্নীতি সন্ত্রাসে জড়িতদের অপরাধী হিসেবে বিবেচনার নির্দেশ দিয়ে নিরাপদ রাষ্ট্র তৈরি করতে সকলকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা। হামির উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬ শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারো হাম শনাক্ত হয়নি। এ সময় সারা দেশে আরও ১,৪৫৯ শিশুর শরীরে হামির উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামির উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, দেশে হামে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। যেসব শিশুদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে ৪ সপ্তাহ সময় লাগবে। তারপর হাম পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪ বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিল। ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করেছে। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। ওই দিন আপনার ইউনিসেফের রানা ফ্লাওয়ার, যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি একটা কথা বলেছেন ওনাদের মিটিংয়ে, যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, টেকসই উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিগত সময়ে 16টি মেগা প্রকল্পের অর্থ পুরোপুরি ব্যয় হয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ঠিকাদাররা টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্প শুরুই করা যাচ্ছে না। একই সঙ্গে 18 বছরের দুর্নীতি ও অআনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করছে বলেও জানান তিনি। তখন যারা সরকারে ছিল তারা এরকম সারা বাংলাদেশ ব্যাপী করেছে। তাদের যেখানে স্বার্থ আছে তারা সেখানে সজাগ ছিল, তৎপর ছিল, অর্থ লুটপাট করেছে, প্রকল্প অগ্রাধিকার পেয়েছে, যার ফলে এই জরাজীর্ণতা বাংলাদেশের সব জায়গায় আছে। পাকিস্তান বাংলাদেশ উচ্চশিক্ষা বিনিময় চালুর মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপো 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এমন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় হবে। অনুষ্ঠান শেষে এক্সপোতে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্ট, সেন্টার অফ এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর কার্যক্রম উদ্বোধনের পর এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রায় 80 লাখ মানুষ ডিসিবির কার্ড সুবিধার আওতায় রয়েছে। এবার আরও 20 লাখ মানুষকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাক সেলের উদ্বোধনটি হতে যাচ্ছে। এটি রোজার ঈদেও ছিল, কুরবানির ঈদেও থাকবে। রোজার ঈদের গত কুরবানির ঈদের এই কার্যক্রমটি আসলে টিসিবি প্রত্যেক বছরই পরিচালনা করে, কিন্তু গত বছরের কুরবানির তুলনায় এইবারে আমাদের পণ্যের পরিমাণ আমরা বেশ অনেকখানি তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালের দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, বাসায় বিকট একটি বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন সবাই। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের 57%, মেহেদির 18%, সাকিবের 17% ও রাকিবের 25% পুড়ে গেছে। তাদের 4 জনের অবস্থাই গুরুতর। এর আগে গতকাল একই এলাকায় আরেকটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হন। তাদের মধ্যে আজ একজনের মৃত্যু হয়েছে। গাজীপুরের একটি পোশাক কারখানায় হঠাৎ করেই অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে ভর্তি করা হয় অন্তত 16 জনকে। কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শ্রমিক অসুস্থতা বোধ করেন। এরপর পর্যায়ক্রমে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়তে থাকলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এর আগে গত শুক্রবার শ্বাসকষ্টে কারখানায় একজন শ্রমিক মারা যায়। এতেই অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অকাল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষিতে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওড় অঞ্চল। একই সঙ্গে টানা বৃষ্টিতে মাদারীপুরেও ডুবে গেছে ধান ক্ষেত। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা কার্যক্রম শুরু করেছে প্রশাসন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
হাওরের বুক জুড়ে এখন শুধু পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। কয়েকদিন আগেও যেখানে দুলছিল সোনালী ধান, সেখানে এখন অথই পানি। তলিয়ে আছে পাকা আধা পাকা বড় ফসল। অকাল বৃষ্টি আর পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চল। ফলন হয়েছিল জমিন আল্লাহ দিলে বালা আছিল, যে বৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আওয়ারটা নষ্ট হয়েছে, ধান পান কাটতে পারছি না। সম্পূর্ণ ফসল আপনার এই ফাইনাল হয়ে গেল। এখন এই ইঞ্জিন কইরা খেত করছি, খেত কইরা এই ইঞ্জিন কইতো কি আর খাই মই কইতো কি। সরকারের টাইম আমরা আকুল আবেদন যে আমাদের কৃষি যারা করে তাদের মুখে একটু সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে প্রায় 16,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 50,000 কৃষক। সুনামগঞ্জ সহ 7টি হাওর জেলায় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানবিক সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রেক্ষিতে তালিকা প্রণয়নের কাজ চলমান আছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। প্রথম ধাপে দেওয়া হচ্ছে 7,500 টাকা ও 20 কেজি চাল। তবে কৃষকদের দাবি, দ্রুত কার্যকর সহায়তা না পেলে বড় সংকটে পড়বে কৃষি ও খাদ্য নিরাপত্তা। অন্যদিকে টানা বৃষ্টিতে মাদারীপুরেও পানির নিচে তলিয়ে গেছে ধান ক্ষেত। অনেক কৃষক ধান কাটলেও তা ঘরে তুলতে পারেননি। বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ফসল। তবে পাট চাষে কিছুটা আশা জেগেছে কৃষকের মনে। ধান তলায় গেছে, আমরা বদলা পাইতে আসি না, বদলা লিয়ে যাওয়া দাইতে আসি, হেয়া গেজে দিতে আসি। তো কোনো উপায় নাই, আমি কোনো ভাবে আমি এই ধান উড়াইতে পারতে আসি না। বৃষ্টিতে কিছু ধানের জমিতে পানি জমলেও ক্ষতির আশঙ্কা কম। তবে ভালো হয়েছে পাটের আবাদ বলে মন্তব্য করেছেন কৃষি কর্মকর্তা দীপ্তি রানী। বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি, কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে। তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকে না। জেলাটিতে চলতি মৌসুমে 32,670 হেক্টর জমির বোরো আমন ধান এবং 36,400 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আসিফ হাসান, চ্যানেল 9 নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর কোরবানি পশুর ঘাটতি প্রায় 37,000। তাই ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালানের শঙ্কায় খামারিরা। জেলার প্রায় 15,000 খামারে চলছে কোরবানির পশু মোটা তাজাকরণের কাজ। মোহাম্মদ আল মামুনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আর মাত্র 16-17 দিন। তাই কোরবানির পশু হাটে ওঠানোর আগে শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইনে কোরবানির পশু বিক্রয়ের প্রচারণা। ছোট বড় মিলিয়ে 14,792 জন খামারি দিনরাত পশু মোটা তাজাকরণের কাজ করছেন। গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে খামারের ব্যয়, ফলে দামও কিছুটা বাড়বে গত বছরের তুলনায়। তবে প্রতিবেশী দেশ থেকে গরু চোরাচালান নিয়ে উদ্বিগ্ন খামারিরা। গত বছর লবণ খাওয়াইছি 500 টাকা করে, বস্তা 50 কেজি। এবছরে 750-800 টাকা করে বস্তা লবণ খান। বাইরের গরু যদি না আসে হয়তো ভালো হবে। গরু বাজার ভালো যায় কেন মালিকের লাভ হবে, আর গরু বাজার একটু নিয়ম হয় কেন মালিকের লস হইব। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, পশু মোটাতাজাকরণে স্টেরয়েডের ব্যবহার রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেরয়েড হরমোন দ্বারা গরু মোটাতাজার একটা ছিল আগে, এখন এটা অনেক কমে গেছে। আমাদের নজরদারিও সব উপজেলায় আছে এবং আমরা নিজেরাও সরেজমিনে যাচ্ছি, খামারে গিয়ে গিয়ে আমরা এই বিষয়ে কথা বলছি। তাতে আমরা সরেজমিনে দেখতেছি যে তারা সাইলেজ, কাঁচা ঘাসও মোটামুটি যথেষ্ট পরিমাণে তারা খাওয়াচ্ছে। আসন্ন ঈদুল আজহার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,69,000। কোরবানির যোগ্য পশু রয়েছে 1,32,335টি। আমির আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল 9। সুস্থ হওয়ার আশায় হাসপাতালে যান রোগীরা, কিন্তু ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র ঠিক উল্টো। এখানে সেবা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। একদিকে মশার রাজত্ব, অন্যদিকে বিছানা জুড়ে ছাড় পোকার ছড়াছড়ি। এ যেন রোগী তৈরির কারখানা। ধামরাই থেকে শরীফুজ্জামান ফাহিমের প্রতিবেদন। বাইরে থেকে দেখলে মনে হবে সবুজে ঘেরা একটা আধুনিক হাসপাতাল, কিন্তু ভিতরে একেবারে উল্টো চিত্র। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সেবার চেয়ে ভোগান্তি যেন বেশি। এখানে ভর্তি হওয়া রোগীদের 24 ঘন্টা যুদ্ধ করতে হয় অদৃশ্য দুই শত্রু মশা আর সারপোকার সাথে।
হাসপাতালের প্রতিটি বিছানা যেন সারপোকার অভয়ারণ্য। নোংরা ও পুরনো ম্যাট্রেসে বাসা বেঁধেছে লাখো সারপোকা। রাতের ঘুম তো দূরের কথা, দিনের বেলাতেও বিছানায় বসা দায় হয়ে পড়েছে রোগীদের জন্য। রাত্রে বেলায় যে পরিমাণে মশা সারপোকা আমাদেরকে আক্রমণ করে, তো সে পরিমাণে আমরা সুস্থ হব কি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। ডেঙ্গুর এই ভরা মৌসুমেও হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা আবর্জনা আর নোংরা ড্রেনের কারণে বেড়েছে মশার উৎপাত। তাছাড়া ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সরাসরি হাসপাতাল চত্বরেই। আবর্জনা ময়লা এগুলি থেকে মশা উৎপাদন হয়, তাতে মশার জন্য থাকা অনেক কষ্ট। অভিযোগের পাহাড় জমলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বা মশা নিধনে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। জনবল সংকটের অজুহাতে দায় সেরেছেন কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা কর্মীও আমাদের সংকট, আমাদের পরিচ্ছন্নতা কর্মী মাত্র একজন সরকারি। সো নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী প্লাস MLSS যেটা চতুর্থ শ্রেণী কর্মচারী বলে, সেই সংকটও আছে, মাত্র একজন আছে। 23 জনের জায়গায় মাত্র একজন। 50 শয্যার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কয়েকশো রোগী আসেন। একটু যত্ন নিলে এখানে চিকিৎসা নিতে পারবেন আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। শরীফুজ্জামান ফাহিম, চ্যানেল 9, ধামরাই। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই শুভেন্দু অধিকারীর এই ঘোষণা দিলেন। আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট বৈঠক করেন। বৈঠক শেষে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা দেন সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানো হবে। পাশাপাশি চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। SARM চট্টগ্রামের খবর। নৌবাহিনী ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন এর 25তম আন্তর্জাতিক সম্মেলন। সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 3 দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর পরিচালক এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনৈতিক বৃন্দ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ 2025 থেকে 2027 মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফি কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি সাফল্যে নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। অন্যায়কারীদের অপরাধী হিসেবেই বিবেচনার নির্দেশ। হামির উপসর্গে দেশে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদ সামনে রেখে শুরু হলো টিসিবির ট্রাক সেল কার্যক্রম। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার বললেন বাণিজ্যমন্ত্রী। ফতুল্লায় আজও একটি বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের 4 জনের অবস্থাই গুরুতর। দায়িত্ব নেয়ার প্রথম দিনই শুভেন্দুর কঠোর পদক্ষেপ। সীমান্তে কাঁটাতার বসাতে 45 দিনের মধ্যে জমি পাবে বিএসএফ। এই ছিল এখনকার নিউজ 9-এ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ফেরদৌসী আহমেদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।